14 জুন 2025 মাঝরাত ইসরায়েলের সবথেকে গুরুত্বপূর্ণ শহর তেল আভিভে একের পর এক 200টারও বেশি ইরানের মিসাইল আছড়ে পড়ে। এই হামলা এতটাই তীব্র ছিল যে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোম ফেল হয়ে যায়। তেল আভিভে একের পর এক উঁচু উঁচু বিল্ডিং ধসে পড়ে। আর এই অ্যাটাকের ফলে এখনো পর্যন্ত ইসরায়েলের 4 জন নাগরিকের মৃত্যু হয়েছে। In central Israel, at least 4 people, including a 10-year-old boy, were killed in an Iranian rocket strike. এরই ঠিক একদিন আগে মানে 13 জুন মাঝরাতে ইসরায়েল আচমকাই ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়েছিল। এতে প্রায় 200টারও বেশি ইসরায়েলি ফাইটার জেট লাগাতার ইরানের উপর বম্বিং করে। সাথে ইরানের যে সমস্ত নিউক্লিয়ার সাইটগুলো রয়েছে সেখানেও তারা অ্যাটাক করে। ইরান জানায় এই হামলায় তাদের প্রায় 80 জনেরও বেশি নাগরিকের মৃত্যু হয়েছে, যার মধ্যে উচ্চ পদে থাকা 20 জন সায়েন্টিস্ট এবং মিলিটারি অফিসার মারা গেছেন। বলা হচ্ছে ইরানে ইসলামিক রেভলিউশন হওয়ার পর থেকে এটাই ইরানের উপর সবথেকে বড় হামলা। আর ইরান এই হামলার পর ইসরায়েলের সাথে সরাসরি যুদ্ধের ঘোষণা করে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, ইসরায়েল হঠাৎ করে এই হামলা কেন করলো? আর এই যুদ্ধে ইরানের কাছে কি কি অপশন রয়েছে? আর সবথেকে বড় যে প্রশ্ন সেটা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প কি নিজের ইমেজ সেভ করার জন্য ইসরায়েলকে দিয়ে ইরানের উপরে এই অ্যাটাকটা করিয়েছিলেন? সালটা ছিল 2018। ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে বারাক ওবামার হওয়া নিউক্লিয়ার ডিল ক্যান্সেল করে দিয়েছিলেন এবং তিনি নতুনভাবে ইরানের উপর বেশ কিছু স্যাংশনও চাপান। US President Donald Trump announced that the US is to withdraw from the Iran nuclear deal. কিন্তু আজকের দিনে সেই ডোনাল্ড ট্রাম্পই আবারও ইরানের সাথে একটা নতুন নিউক্লিয়ার ডিল করতে চাইছেন। প্রশ্ন হলো কেন? আর আগের যে নিউক্লিয়ার ডিল মানে বারাক ওবামার সাথে যে নিউক্লিয়ার ডিল হয়েছিল আর ডোনাল্ড ট্রাম্প যে নতুন নিউক্লিয়ার ডিল প্রপোজ করছেন তার মধ্যে পার্থক্য কি? আর আজকের দিনে যদি আমেরিকা এবং ইরানের মধ্যে একটা সরাসরি যুদ্ধ শুরু হয় তাহলে কি আমেরিকায় যুদ্ধ অ্যাফোর্ড করতে পারবে? কারণ অলরেডি আমেরিকার উপরে প্রায় $36 ট্রিলিয়ন ঋণ রয়েছে। আর এই যুদ্ধ যদি কন্টিনিউ হয় তার প্রভাব আমাদের দেশে এবং সারা বিশ্বের উপর কিভাবে পড়বে? তো বন্ধুরা, আমি রয়েছি মিঠুন আপনাদের সাথে। আজ একদম নিরপেক্ষভাবে ইরান এবং ইসরায়েলের যুদ্ধের বিষয়ে আলোচনা করব। 27 নভেম্বর 2020 তেহরান থেকে 65 কিলোমিটার দূরে আবসারে নিজের গাড়ি চালাচ্ছিলেন মহেসান ফাকরিজাদে, আর তার পাশে বসেছিলেন তার ওয়াইফ। মহেসান নামের এই লোকটি গত 30 বছর ধরে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। বা বলতে পারেন আজকের দিনে ইরান যদি একটা নিউক্লিয়ার বোমা বানানোর খুব কাছাকাছি পৌঁছে গিয়ে থাকে সেটাও সম্ভব হয়েছিল এই মহেসান ফাকরিজাদের জন্য, যার জন্য তাকে বলা হয় ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামের জনক, মানে ফাদার অফ ইরানস নিউক্লিয়ার প্রোগ্রাম। তো এদিন যখন মহেসান গাড়ি চালাচ্ছিলেন হঠাৎ করে একটা ট্রাক তার গাড়ির পাশে চলে আসে, কিন্তু এই ট্রাকের ভিতরে কোনো মানুষ ছিল না। ট্রাকের পেছনে একটা অটোমেটেড মেশিন গান সেট করা ছিল, আর সেটাকে স্যাটেলাইটের মাধ্যমে 1000 মাইল দূর থেকে অপারেট করছিল ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ। এই ট্রাকের ড্রাইভিং এবং মেশিন গানটাকে চালানোর জন্য তারা ব্যবহার করেছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। তো এই সময় মহেসানের গাড়ি একটু স্লো হতেই পাশের ট্রাক থেকে এলোপাথারি গুলি ছুটে আসে ড্রাইভিং সিট লক্ষ্য করে, আর মুহূর্তের মধ্যে মহেসান ফাকরিজাদের শরীর ঝাঁঝরা হয়ে যায়। মহেসানের শরীরে মোট 13টা গুলি লেগেছিল, কিন্তু এই হামলায় এতটাই পিন পয়েন্ট অ্যাকুরেসিতে করা হয়েছিল যে মহেসানের পাশের সিটে বসে থাকা তার ওয়াইফ পুরোপুরি অক্ষত ছিলেন। আর শুধুমাত্র কিন্তু এই একটা ঘটনা নয়, ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামকে স্লো করার জন্য বা বন্ধ করার জন্য ইসরায়েল এর আগে বহুবার ইরানের বহু সায়েন্টিস্টদেরকে এইভাবেই হত্যা করেছে। ইভেন এই যে 13 জুন ইসরায়েল ইরানের উপর হামলা করেছে, এখানে তাদের মেইন টার্গেট ছিল ইরানের পারমাণবিক সেন্টার নাতানস। এই সাইটে 2008 সালে ইসরায়েল একবার কম্পিউটার একটা ওয়ার্ম দিয়ে অ্যাটাক করেছিল, যাতে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম প্রায় 10 বছর পিছিয়ে গিয়েছিল। আর এই কাজে তাদের হেল্প করেছিল আমেরিকা। এক কথায় ইসরায়েল এবং আমেরিকা কোনোভাবেই চায় না যে ইরান একটা পারমাণবিক বোমা হাতে পাক, কারণ তেমনটা হলে মিডল ইস্টের পুরো যে পাওয়ার ব্যালেন্স সেটা নষ্ট হয়ে যাবে। আর 13 জুন হামলার পরেও ইসরায়েল জানিয়েছে ইরান একটা পারমাণবিক বোমা বানানোর খুব কাছাকাছি পৌঁছে গেছে। আর ইরানের কাছে পারমাণবিক বোমা মানে তাদের অস্তিত্বের উপর একটা প্রশ্নচিহ্ন। ইসরায়েল অলরেডি ইরানের প্রায় 10টা বড় বড় শহরে আক্রমণ করেছে। এমনকি এটাও মনে করা হচ্ছে যে ইসরায়েলের টার্গেট যে কোনো প্রকারে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনেইকে হত্যা করা বা কোনো উপায়ে ইরানের রিজিম চেঞ্জ করে দেওয়া। দেখুন, এই মুহূর্তে ইরানে ইন্টারনেট সাসপেন্ড করে দেওয়া হয়েছে, মানে সাধারণ জনগণ ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না।
আর রিসেন্টলি ইলন মাস্কের বেশ কিছু টুইট দেখে মনে হচ্ছে তিনি ইরানে স্টারলিংকের মাধ্যমে ফ্রি ইন্টারনেট প্রোভাইড করতে চাইছেন এবং সেখানে রিজিম চেঞ্জকে বুস্ট করতে চাইছেন, ঠিক যেমনটা 2011-তে আরব স্প্রিংয়ের সময় হয়েছিল। এবার ইরান ইসরায়েলের এই হামলাকে সরাসরি ডিক্লারেশন অব ওয়ার ঘোষণা করেছে। আর তারা যখন পাল্টা হামলা চালায়, ইসরায়েলের আয়রন ডোম ফেল হয়ে যায়। এমনকি ইরান জানায় 13ই জুন ইসরায়েল তাদের উপর যে 200টা ফাইটার জেট দিয়ে অ্যাটাক করেছিল, তার মধ্যে একটা ফাইটার জেট যেটা F-35, সেই বিমানটাকে তারা ধ্বংস করে দিয়েছে এবং একজন মহিলা পাইলটকেও তারা অ্যারেস্ট করেছে। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে তাদের কোনো ফাইটার জেট ধ্বংসই হয়নি। ইরান এখন নিজেদের মাটি থেকে এবং সমস্ত প্রক্সি থেকেও ইসরায়েলের উপর অ্যাটাক করছে এবং এই মুহূর্তে ইয়েমেন থেকে হুতিসরাও ইসরায়েলের উপর হামলা করছে। অন্যদিকে ইরান তাদের সাবমেরিনের মাধ্যমে ব্যালিস্টিক মিসাইল ছুটছে ইসরায়েলের উপর। এই যুদ্ধে আরও একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে ইসরায়েল এবং ইরান একে অপরের অয়েল ফিল্ড, গ্যাস ফিল্ডে অ্যাটাক করছে। আর এইসবের মধ্যেই ইরান জানিয়েছে ডোনাল্ড ট্রাম্পের সাথে তাদের যে নতুন নিউক্লিয়ার ডিল হওয়ার কথা ছিল, যেটা 15ই জুন ওমানে হওয়ার কথা ছিল, সেটাকে তারা বাতিল করে দিচ্ছে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে এই ডিলের কোনো মানেই হয় না। তো চলুন এবার দেখে নেই 2015 সালে ইরানের সাথে যে নিউক্লিয়ার ডিল হয়েছিল তাতে কি কি শর্ত ছিল। 2015 সালে বারাক ওবামা ইরানের সাথে এক প্রকার একটা পিস ডিল করেছিলেন। আর সেই ডিলের মেইন 3টে পয়েন্টের মধ্যে একটা হলো ইউরেনিয়াম এনরিচমেন্টের মাত্রা ইরান 3.67-এর নিচে রাখবে। দেখুন, একটা পারমাণবিক বোমা বানাতে গেলে যে ইউরেনিয়াম ব্যবহার করা হয়, সেই ইউরেনিয়ামকে যদি বোমার কাজে ব্যবহার করতে হয় তাহলে সেটাকে 99% শুদ্ধ করতে হয়, মানে এনরিচ করতে হয়। আর সে সময় 2015 সালে ইরানের এই লিমিট বেঁধে দেওয়া হয়েছিল 3.67%। এছাড়া সেকেন্ড যে শর্ত ছিল সেটা হচ্ছে ইরানের যে পারমাণবিক সাইট নাতানজ এবং ফোর্ডো, এখানে যে কোনো সময় আন্তর্জাতিক ইনভেস্টিগেশন টিম চেক করতে যেতে পারে এটা দেখার জন্য যে ইরান কোনো পারমাণবিক বোমা বানানোর কাজ করছে কিনা। আর এই শর্তগুলো মেনে নিলে ইরানের উপর আমেরিকা যে স্যাংশন চাপিয়েছে সেগুলো তারা ধীরে ধীরে তুলে নেবে। আর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এই নিউক্লিয়ার ডিল তিনি বাতিল করে দিয়েছিলেন, কারণ তার দাবি ইরান গোপনে তাদের ইউরেনিয়াম এনরিচমেন্টের কাজ চালিয়ে যাচ্ছিল। এছাড়াও ইরানের যে সমস্ত প্রক্সি রয়েছে, যেমন হুতিস, হিজবুল্লাহ, হামাস এবং ইরানের যে ব্যালিস্টিক মিসাইলের প্রোগ্রাম, এই জিনিসগুলোকে বন্ধ করার জন্য বা লিমিট করার জন্য এই ডিলে তেমন কোনো শর্ত ছিল না। তো 2018 সালে ট্রাম্প ইরানের সাথে হওয়া সেই ডিল সম্পূর্ণরূপে বাতিল করে দেয় এবং ইরানের উপর বেশ কিছু নতুন স্যাংশন চাপিয়ে দেয়। তো এবার প্রশ্ন হচ্ছে 2025 সালে এসে ট্রাম্প আবার কেন একটা নতুন ডিল করতে চাইছে, আর তার শর্তগুলো কি কি হতে পারে। ট্রাম্প চাইছে ইরানে ইউরেনিয়াম এনরিচমেন্ট টোটালি বন্ধ হয়ে যাক, এমনকি ইরান এতদিন ধরে যে পরিমাণ ইউরেনিয়াম মজুত করেছে তারা যেন সবটাই স্যারেন্ডার করে দেয়। এমনকি ট্রাম্প ইরানের ব্যালিস্টিক মিসাইল, হিজবুল্লাহ, হুতিদের কন্ট্রোল করার জন্য এই ডিলে একটা শর্ত আনছে। এবং ট্রাম্প এটাও চাইছে আন্তর্জাতিক সংস্থা IAEA যে কোনো সময় যখন তখন ইরানকে না জানিয়ে তাদের পারমাণবিক সাইটে যেতে পারবে ইনভেস্টিগেট করার জন্য যে ইরান কোনো বোমার উপর কাজ করছে কিনা। ট্রাম্প মে মাসে ইরানকে 60 দিনের সময় দিয়েছিলেন এই শর্তগুলোকে মেনে নেওয়ার জন্য। আর গত 2 মাস ধরে বেশ কয়েক দফায় ইরান এবং আমেরিকার অফিসিয়ালদের মধ্যে কথাবার্তাও হয়েছিল, কিন্তু ইসরায়েলের দাবি ইরান এই সমঝোতার আড়ালে নিজেদের নিউক্লিয়ার প্রোগ্রামকে আরও দ্রুত করে দিয়েছে এবং তারা প্রায় 60% ইউরেনিয়াম এনরিচ করতে সক্ষম হয়েছে। আর এরপরেই ইসরায়েল 13ই জুন ইরানের উপর হামলা করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে হামলা হঠাৎ করে ইসরায়েল ইরানের উপর করলো, এর পেছনে কি ডোনাল্ড ট্রাম্পের কোনো হিডেন এজেন্ডা থাকতে পারে? ট্রাম্প ক্ষমতা আসার পর থেকেই তিনি যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি ট্যাক্স কমিয়ে দেবেন, ইল্লিগাল ইমিগ্রেন্টদেরকে বের করে দেবেন, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধ করে দেবেন, এর কোনোটাতেই তিনি এখনো পর্যন্ত কিন্তু সফল হতে পারেননি। এই মুহূর্তে আমেরিকার ভেতরেই ট্রাম্পের বিরুদ্ধে মানুষ পথে নেমেছে। ক্যালিফোর্নিয়া, টেক্সাসে লোকজন দাঙ্গা শুরু করে দিয়েছে। এক প্রকার মিলিটারি নামিয়ে সমস্ত পরিস্থিতি সামাল দিতে হচ্ছে। অন্যদিকে আবার ট্রেড ওয়ারেও আমেরিকা কিন্তু ব্যাকফুটে রয়েছে। আর এটাই কিন্তু একটা যুদ্ধের জন্য পারফেক্ট টাইম, যেখানে আমেরিকার জনগণের মাইন্ড আসল প্রবলেমগুলো থেকে ডাইভার্ট হতে পারে। আচ্ছা, এই বিষয়ে আপনার মতামত কি, কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার ইসরায়েলের যে হামলা হচ্ছে তাতে ইরানের কাছে কি কি অপশন রয়েছে, চলুন এবার সেই বিষয়ে আলোচনা করা যাক। দেখুন, ইরান একটা ভীষণই শক্তিশালী দেশ, এখানে অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু ইরানের ক্ষেত্রে এই মুহূর্তে যেটা বেস্ট কেস সিনারিও হবে সেটা হচ্ছে একটা বড় যুদ্ধে না জড়ানো, কারণ ইরানের অর্থনীতি এই সময় ভীষণই খারাপ পরিস্থিতিতে রয়েছে।
তাই জিওপলিটিক্যাল এক্সপার্টরা মনে করছে যে ইরান এই সময় ইসরায়েলের পাল্টায় কিছু হামলা করবে, যাতে তারা তাদের নিজেদের ইমেজকে সেভ করতে পারে। এবং অ্যাটলিস্ট ইসরায়েল এবং আমেরিকা যেটা চাইছে যে ইরানের জনগণ তাদের সরকারের বিরুদ্ধে রাস্তায় নামুক, সেটা অন্তত হবে না। আর একটা পর্যায়ে গিয়ে যুদ্ধের তীব্রতা কমে যাবে এবং এই দুই পক্ষই একটা সিজ ফায়ারে অ্যাগ্রি করবে। সেকেন্ড পসিবিলিটি হলো ইরান ইসরায়েলের উপর হামলার তীব্রতা আরও বাড়িয়ে দিতে পারে এবং তারা এক পর্যায়ে গিয়ে স্ট্রেট অফ হরমুজ, যেখান থেকে ওয়ার্ল্ডের 20% ট্রেড হয়, সেই জায়গাটাকে বন্ধ করে দিতে পারে। এতে এই যুদ্ধের প্রভাব সারা বিশ্ব জুড়ে পড়বে। এতে ইরান ট্রাম্পের সাথে যে নতুন ডিল হওয়ার কথা ছিল, সেখানে তারা নিজেদের পছন্দ মতো বেশ কিছু শর্ত অ্যাড করতে পারবে। এবার এই যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, তার প্রভাব সারা বিশ্ব জুড়ে কিভাবে পড়তে পারে বা আমাদের দেশে কিভাবে পড়তে পারে। দেখুন, অলরেডি ইরান এবং ইসরায়েলের যুদ্ধের ফলে খনিজ তেলের দাম $70 থেকে $75 পার ব্যারেল হয়ে গেছে। আর এই যে রিজনটা, মানে যেখানে যুদ্ধটা হচ্ছে, বিশ্বের প্রায় 90% অয়েল সাপ্লাই হয় এই রিজন থেকে। ফলে ইন ফিউচার এখানে যদি একটা বড় আকারের যুদ্ধ হয়, তাহলে সারা বিশ্ব জুড়ে তেলের দাম বেড়ে যাবে। তেলের দাম বেড়ে গেলে জিনিসপত্রের দাম বেড়ে যাবে, ইনফ্লেশন বাড়বে, শেয়ার মার্কেট ধসে পড়বে। এই দেশগুলোতে যে সমস্ত ভারতীয়, বাংলাদেশি, পাকিস্তানি এবং শ্রীলঙ্কার মানুষেরা কাজ করতে যান, তাদের কাজ ঝুঁকির সামনে পড়বে। আর এই যুদ্ধ যদি তাড়াতাড়ি বন্ধ না হয়, তাহলে ইরান এবং ইসরায়েল ওয়ার্ল্ড পাওয়ারদের প্রক্সি হয়ে উঠবে। এবার সব শেষে যে প্রশ্নটা, সেটা হচ্ছে আমেরিকা এবং ইরানের সাথে যদি সরাসরি যুদ্ধ হয়, তাহলে আমেরিকা কি আজকের দিনে একটা যুদ্ধ অ্যাফোর্ড করতে পারবে? দেখুন, এই মুহূর্তে আমেরিকার ঋণের পরিমাণ প্রায় $36 ট্রিলিয়ন, যার ইন্টারেস্ট পেমেন্ট করতে তাদের প্রায় বছরে $1 ট্রিলিয়ন করে খরচ করতে হচ্ছে। এই সময় একটা বড় যুদ্ধ করা মানে আরও প্রায় কয়েকশো বিলিয়ন ডলার বা কয়েক ট্রিলিয়ন ডলারের খরচ। এবং ইকোনমিস্টদের মতে যেটা আমেরিকা এখন অ্যাফোর্ড করতে পারে না। এছাড়া আগে থেকেই তারা ইউক্রেন রাশিয়া যুদ্ধে আর্থিকভাবে জড়িয়ে রয়েছে। গাজা এবং ইসরায়েলের যুদ্ধেও তারা সরাসরি অস্ত্র এবং ডিপ্লোম্যাটিক সাপোর্ট দিচ্ছে। ফলে এই মুহূর্তে ইরানের সাথে একটা নতুন যুদ্ধ শুরু হলে সেটা আমেরিকার বাজেটের উপর ভীষণই এফেক্ট ফেলবে। এছাড়া আমেরিকার যে জনগণ রয়েছে, তারা ইনফ্লেশন, বেকারত্ব এসব নিয়ে অলরেডি অসন্তুষ্ট রয়েছেন। এক কথায় বলতে পারেন, এই সময় ইরানের সাথে যুদ্ধে জড়ানো আমেরিকার জন্য কিন্তু খুব একটা লাভজনক হবে না। এই যুদ্ধের বিষয়ে যদি আরও কোনো বিস্তারিত তথ্য আসে, তাহলে আমি আপনাদেরকে সেই বিষয়ে ভিডিওর মাধ্যমে জানাবো। ইসরায়েল কিভাবে ইরানের পারমাণবিক সেন্টার নাতানসে একটা ছোট্ট কম্পিউটার ওয়ার্মের মাধ্যমে তাদের সম্পূর্ণ নিউক্লিয়ার প্রোগ্রামকে 10 বছর পিছিয়ে দিয়েছিল, এই বিষয়ে ডিটেলসে জানার জন্য এই ভিডিওটা দেখুন। তো দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনাদের সাথে।